সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা মাত্র মোখার যে প্রলয়ঙ্করী তাণ্ডব রূপ তা দেখেছি। কেউ তা স্বচক্ষে দেখেছি এবং একই সাথে তা মোকাবেলা করেছি। কেউ এটার শিকারও হয়েছে। মোখা শুধুমাত্র একটি ঘূর্ণিঝড় নয়। মোখা, আমরা যদি সচেতন হই, আমাদের জন্য একটি শেখার সুযোগ। এইজন্য যে মোখার যে প্রস্তুতি বাংলাদেশ সরকার গ্রহণ করেছিল তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসনিক স্তর এবং আইন রক্ষাকারী বাহিনী সহ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সহ সামরিক যে সংগঠনগুলো রয়েছে, তারা বেসামরিক প্রশাসন তো রয়েছেই, এর পাশাপাশি বেসরকারি সাহায্য সংস্থা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন এবং সামাজিক সংগঠনগুলো যে ভূমিকা নিয়েছে, পাশাপাশি বিভিন্ন সেবা সংস্থাসমূহ যেমন হাসপাতাল, অন্যান্য স্বাস্থ্য সেবা সংস্থাগুলো, সর্বোপরি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং তাদের সহযোগী সংগঠনগুলো যে উদ্যোগগুলো নিয়েছে, আমরা মোটেও বলতে পারি না ধর্মীয় সংস্থাগুলোর ভূমিকাও আমরা এখানে অস্বীকার করছি না। তাদের যে অবদান রয়েছে সবগুলো নিয়ে যে প্রস্তুতি ছিল, সে প্রস্তুতি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা সেজন্য বাংলাদেশ সরকার সহ সামরিক, বেসামরিক, সরকারি, বেসরকারি, সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য সংস্থা যারা মোখা মোকাবেলায় কার্যকরী এবং অগ্রণী ভূমিকা রেখেছে, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অবশ্যই কৃতজ্ঞতা জানাবো আমাদের সাংবাদিক ভাই বোনেরা, যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেছেন, আমাদেরকে প্রতি মুহূর্তে অবহিত করেছেন মোখার অবস্থান নিয়ে, এবং বিভিন্ন স্থানে তারা অবস্থান করে ওই স্থানের ভৌগোলিক যে পরিস্থিতি, জনগণের প্রস্তুতির যে পরিস্থিতি, তারা আমাদেরকে প্রতি মুহূর্তে অবগত করেছেন। সেটার জন্য অবশ্যই পুরো জাতি তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের এখন সময় এসেছে মোখার পরবর্তী আমাদের করণীয় কি হওয়া উচিত, এবং মোখা মোকাবেলায় আমরা সফল হয়েছি সেটা যেমনিভাবে আমরা সেলিব্রেট করব, আমরা উদযাপন করব, একই সাথে মোখার আক্রমণ থেকে বাঁচানোর জন্য যেসব মানুষকে আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে সহযোগিতা করেছি, এখন আমাদেরকে সহযোগিতা করতে হবে তারা যেন স্ব স্থানে ফিরে যেতে পারে সুস্থভাবে, নিরাপদে। কারণ ইতিমধ্যেই আমাদের কাছে খবর এসেছে উখিয়ার একজন কিশোরী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় অপহরণের শিকার হয়েছেন। আমরা এরকম স্থানীয় পর্যায়ে ঘরে ফেরা, ঘরে ফিরতে থাকা মানুষগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদেরকে এখন আরো বেশি কাজ করতে হবে। যে কোনো ঘূর্ণিঝড় মোকাবেলায় ঘূর্ণিঝড় পূর্ব, ঘূর্ণিঝড় কালীন এবং ঘূর্ণিঝড় পরবর্তী এই ৩টি স্তরে নিরাপত্তা নিশ্চিত করাটা আমাদের অত্যন্ত জরুরি, এবং সেদিকে আমাদেরকে সচেতন নজর দিতে হবে। আমরা একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে ভূমিকা রেখেছেন এই ঘূর্ণিঝড় মোকাবেলায়, সেটা অতীতের যেকোনো উদাহরণের তুলনায় অনেক বেশি উল্লেখযোগ্য এবং সেটার জন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞ। রাজনৈতিক নেতৃবৃন্দ যেকোনো ঘূর্ণিঝড় এবং সামাজিক রাষ্ট্রীয় দুর্যোগ মোকাবেলায় এভাবে আরো বেশি এগিয়ে আসবে, সেটা আমরা আশা করি। একই সাথে আমরা এটাও আশা করি যে রাজনৈতিক নেতাকর্মীদেরকে ঘূর্ণিঝড় ও অন্যান্য মানবিক ও অতীব জরুরি দুর্যোগ মোকাবেলায় তাদেরকে যেন প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ তারা প্রশিক্ষণ ছাড়াও কিংবা স্বল্প প্রশিক্ষণে যে অবদানটা এবার রেখেছেন, তাদেরকে যদি যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়, তারা ভবিষ্যতে আরো অনেক বেশি অবদান রাখবে। কারণ আমরা এটা কোনোভাবে ভুলে যেতে পারি না, রাষ্ট্র বিনির্মাণে রাজনৈতিক দল, রাজনৈতিক দলের নেতাকর্মী, নেতৃবৃন্দ, রাজনৈতিক সংস্থা, রাজনৈতিক সাহিত্য, রাজনৈতিক সংস্কৃতি অনেক বেশি ভূমিকা রাখে। শুধু অনেক বেশি ভূমিকা নয়, তারাই প্রধান ভূমিকা রেখে থাকে। সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোকে তাদের নিজ নিজ নেতাকর্মীকে মানবিক ও জরুরি দুর্যোগ মোকাবেলায় তারা যাতে মাঠ পর্যায়ে, নীতি নির্ধারণী পর্যায়ে আরো অনেক বেশি ভূমিকা রাখতে পারে, সেজন্য প্রশিক্ষণ এবং পঠন পাঠনের শিক্ষণের ব্যবস্থা রাখবেন বলে আমরা আশা করছি। এখন আমরা বলবো আমাদের দুর্যোগ মোকাবেলায় আমাদের যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো পর্যালোচনার ব্যাপারে। আমরা যখন এই মোকাবেলার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমরা অবকাঠামোগত পর্যায়ে অনেকগুলো ঘাটতি আমরা পরিলক্ষণ করেছি। তন্মধ্যে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোর প্রস্তুতি। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো কেন্দ্রিক যে কমিটিগুলো রয়েছে, সেই কমিটিগুলোর যথাযথ প্রশিক্ষণ এবং তাদের মোবিলাইজেশন, অর্থাৎ যথাযথ সময়ে তাদের সহযোগিতা পাওয়া এবং তাদেরকে বিভিন্ন পর্যায়ে তাদের সাড়া পাওয়া, সাড়া প্রদানের ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা রাখা, সেটা আমাদের আরো অনেক বেশি সচেতনভাবে খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি হচ্ছে বিভিন্ন উপকূল রক্ষা বাঁধ, সহগ রক্ষা বাঁধগুলো আমাদের সেই বাঁধগুলোর শক্তি পুনর পুনরায় পর্যবেক্ষণ করার বা পুনর্বীক্ষণ করার সময় এসেছে। পাশাপাশি যে উপকূল রক্ষাকারী যে সবুজ বেষ্টনী প্রকল্প, সেই সবুজ বেষ্টনী কি অবস্থা রয়েছে, আমাদের চকরিয়া ম্যানগ্রোভ ফরেস্ট কি অবস্থা রয়েছে, অন্যান্য ফরেস্টগুলো কি অবস্থা রয়েছে, সেটা আমাদের বিবেচনা করার সময় এসেছে। এর পাশাপাশি যে নদীগুলো রয়েছে, অগভীর নদীগুলো, সেগুলো ড্রেজিং করা এবং নদীর কূল রক্ষা করার ব্যাপারে আমাদের আরো অনেক বেশি সচেতন হতে হবে এবং এখনই নতুন করে বিবেচনার মাধ্যমে নতুন প্রকল্প হাতে নিতে হবে। এর পাশাপাশি প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পাহাড় রক্ষা, পরিবেশ রক্ষা, আমাদের যে বিভিন্ন প্রাণীকুল রয়েছে, উদ্ভিদকুল রয়েছে, তাদেরকে রক্ষা, বনজ ফলজ সম্পদগুলো রক্ষার ব্যাপারে সরকারকে, সুশীল সমাজকে, সংবাদ মাধ্যমকে, সরকারি, বেসরকারি, সামরিক, বেসামরিক প্রশাসনকে অনেক বেশি উদ্যোগী হতে হবে। পাশাপাশি আমাদের ঘূর্ণিঝড় এবং অন্যান্য দুর্যোগ মোকাবেলায় যে সাংকেতিক ব্যবস্থাপনা, যে প্রযুক্তিগত ব্যবস্থাপনা, সেটা আরো অনেক বেশি আমরা সমৃদ্ধ করতে পারি, যাতে আমরা সেকেন্ড বাই সেকেন্ড জনগণকে অবহিত করতে পারি ঘূর্ণিঝড় সম্পর্কে বা আগত যে কোনো দুর্যোগ সম্পর্কে, যাতে আমরা অবহিত করতে পারি। এই দুর্যোগের পাশাপাশি আরো একটি দুর্যোগের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে যে মানব সৃষ্ট দুর্যোগ তৈরি হতে চলেছে, সেখানে কিন্তু একটা অপরাধের ঘূর্ণিঝড়ের আভাস পাচ্ছি আমরা। সেই নিম্নচাপ ঘনীভূত হচ্ছে প্রতিদিন। আমরা যদি এনজিওর চ্যানেলগুলোতে UNDSS কর্তৃক সরবরাহকৃত
সিচুয়েশন রিপোর্টগুলো দেখি, তাহলে আমরা স্পষ্ট দেখতে পাবো যে রোহিঙ্গা ক্যাম্পে মানবসৃষ্ট অপরাধের একটা ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। সেজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সামরিক, বেসামরিক প্রশাসনকে আরো অনেক বেশি নজরদারি বাড়াতে হবে এবং যে সরকারি, বেসরকারি সংস্থাগুলো রোহিঙ্গা ক্যাম্পে কর্মতৎপর রয়েছে তাদের কার্যক্রমকে আরো অনেক বেশি জনমুখী করতে হবে, যাতে সেইসব কার্যক্রমে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করা হয়। আমরা এখানে স্পষ্ট করে বলতে চাই, রোহিঙ্গা ক্যাম্পে যে সহায়তা কার্যক্রম চলছে, যেটাকে মানবিক সহায়তা কার্যক্রম বলা হচ্ছে, সেই মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয় নির্বাচিত মেম্বার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ মেম্বার, ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ নির্বাচিত আইন প্রণেতা, উখিয়া, টেকনাফ, রামু, কক্সবাজার আসনের মাননীয় এমপি মহোদয়দেরকে সম্পৃক্ত করতে হবে। জেলা পরিষদের চেয়ারম্যান সহ জেলা পরিষদের মেম্বারদেরকে সম্পৃক্ত করতে হবে। কারণ তাদেরকে যদি সম্পৃক্ত করা না হয়, এই মানবিক সহায়তা কর্মসূচি কোনোদিন সফল হবে না এবং রোহিঙ্গা ক্যাম্পে যে অপরাধের মাত্রা বেড়েই চলেছে, সেই অপরাধের মাত্রা কোনোদিন নিয়ন্ত্রণে আনা যাবে না। রোহিঙ্গা ক্যাম্পে যে আগুন সন্ত্রাস শুরু হয়েছে, সেই আগুন সন্ত্রাসকে নিয়ন্ত্রণে আনা যাবে না। কারণ নির্বাচিত জনপ্রতিনিধিরা হচ্ছেন প্রকৃতপক্ষে নীতি নির্ধারণী ব্যক্তি, যাদেরকে জনগণ ক্ষমতা দিয়েছে সেই নির্ধারিত ভূমিতে সংঘটিত সমস্ত কার্যক্রমের নীতি নির্ধারণের ক্ষেত্রে। সেজন্য নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে এই মানবিক সহায়তা কর্মসূচিতে সংযুক্ত করতে হবে, তাদের পরামর্শ নিতে হবে, একই সাথে তাদের প্রতি জবাবদিহিতামূলক ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ রোহিঙ্গা মানবিক সহায়তা কর্মসূচিতে সম্পৃক্ত আন্তর্জাতিক এবং জাতীয় এবং স্থানীয় সংস্থাগুলো যেন নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে জবাবদিহি করতে হয়, সে ব্যবস্থা সরকার এবং জাতিসংঘকে গ্রহণ করতে হবে। আজকে এতটুকুই। আমরা আশা করব ভবিষ্যতের যে কোনো দুর্যোগ, মানবিক দুর্যোগ, জরুরি দুর্যোগ বলতে আমরা বোঝাচ্ছি সেটা ঘূর্ণিঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, মানবসৃষ্ট দুর্যোগ হোক, সেরকম দুর্যোগ মোকাবেলায় সরকার, জনগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন বেসরকারি সংস্থা একযোগে কাজ করে মোকাবেলায় আমরা যেভাবে সফলতার পরিচয় দিয়েছি, অন্যান্য যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা সফলতার পরিচয় দিতে পারবো এবং এই মোকাবেলায় যে সফলতার পরিচয় দিতে সক্ষম হয়েছি, এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে রোহিঙ্গা মানবিক দুর্যোগ মোকাবেলায়ও যদি স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করা হয়, সেই মানবিক দুর্যোগ আমরা আরো সফলভাবে সুচারুরূপে মোকাবেলা করতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।